অসম্ভব বলে কিছুই হয় না, পারি না বলে কিছু হয় না, চেষ্টা করলে সব পারা যায়। মাউন্ট এভারেস্টের মতো শৃঙ্গতেও কিন্তু এডমন্ড হিলারি, তেনজিং নরগে থেকে শুরু করে অনেকেই উঠেছে, আরোহণ করেছে, চূড়ায় পৌঁছেছে। তারা চেষ্টা করেছে বলে পেরেছে। গ্রামার অত জটিল নয়, গ্রামার একদম সোজা, তুমি চেষ্টা করলেই পারবে। শুধু কনসেপ্টটা যদি তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে যায়, গ্রামার সম্পর্কে কোনো সমস্যাই আর তোমার থাকবে না, তুমি তুড়ি মেরে গ্রামারকে সলভ করে দিতে পারবে। চলো আজকে এই ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজ দিয়ে কিভাবে জয়েন করা যায় একটু মন দিয়ে শিখে নি। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম জটিল লাগবে না। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব, তাই একটা কথা অবশ্যই মনে রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটাই তিন ভাগে বিভক্ত, অবশ্যই জানো। নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আজকের ভিডিওতে নাউন ক্লজ দিয়ে কিভাবে জয়েন করতে হয় সেটা আমি দেখাবো। এই নাউন ক্লজ দিয়ে জয়েন করতে গেলে একটা স্টেপ ভালো করে মনে রাখবে। বাক্যের তিনটা অংশ তো, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তাই তো? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করে আর বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করে। এবার বাক্যের সাবজেক্ট কি করে পাওয়া যায়? একদম সহজ পদ্ধতি, এই যে ভার্ব রয়েছে, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে, তাহলে সাবজেক্টটা পেয়ে যাবে। বা হয়তো কি দিয়ে প্রশ্ন করেও সাবজেক্টটা পেতে পারো। কেন বললাম? কে দিয়ে ব্যক্তি আসে, কি দিয়ে বস্তু আসে। এবার বাক্যের অবজেক্ট কি করে খুঁজে পাওয়া যায়? এটাও সোজা, এটা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কাকে দিয়ে প্রশ্ন করতে হয়? কখন দিয়ে প্রশ্ন করতে হয়, কোথায় দিয়ে প্রশ্ন করতে হয়। এই শব্দগুলো যদি একটু মনে রাখতে পারো, তো মেন ভার্বটাকে প্রশ্ন করলে তুমি নাউন ক্লজ অনায়াসে খুঁজে পেয়ে যাবে। এবার যখন তুমি উত্তরটা পাবে, সেই উত্তরটা যেন অবশ্যই ভার্ব থাকে। ভার্ব না থাকলে কিন্তু তাকে ক্লজ বলা যায় না। যে অংশের মধ্যে ভার্ব থাকে না সেটাকে বলা হয় ফ্রেজ, যার মধ্যে ভার্ব থাকে তাকে বলা হয় ক্লজ। তাহলে আমার ফ্রেজ নিয়ে কাজ নয়, আমার কাজ ক্লজ নিয়ে। কোন ক্লজ? তাও আবার নাউন ক্লজ। নাউন ক্লজ তাহলে অবশ্যই খুঁজে পাবো তো নাউন ক্লজটা। বাক্যের মেন ভার্বটাকে প্রশ্ন করব, মেন ভার্বটাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেই উত্তরটার মধ্যে যদি ভার্ব থাকে তাহলে সেটা কিন্তু আবার নাউন ক্লজ বলে গণ্য হবে। আর সেই নাউন ক্লজকে জয়েন করার জন্য কি কি লিঙ্কার আছে? লিঙ্কারে দ্যাট আসতে পারে, নাউন ক্লজে জয়েন করার জন্য দ্যাট আসতে পারে, হোয়াট আসতে পারে, হোয়াই আসতে পারে, ইফ আসতে পারে, হোয়েদার আসতে পারে, হোয়েন আসতে পারে। এই এতগুলো শব্দ কিন্তু কানেক্টর অর্থাৎ লিঙ্কার হিসাবে নাউন ক্লজে ব্যবহার করতে হয়। বাক্যে যেরকম অর্থ ব্যবহার হয় সেই অর্থ অনুযায়ী আমাকে এই কানেক্টর গুলো ব্যবহার করতে হয়। সাপোজ তোমাকে টাইম বোঝালো, তো টাইম মূলক শব্দটার জন্য আমি হোয়েন নিয়ে আসবো। সাপোজ তোমার প্লেস বোঝালো, সেই প্লেস মূলক শব্দটার জন্য আমি প্লেস অর্থাৎ হোয়ারটাকে নিয়ে আসবো। এখানে হোয়ারটা লেখা হয়নি, WHERE, হোয়ার। এই সমস্ত শব্দগুলো লিঙ্কারের জন্য আসে। বাক্যের অর্থটা একটু বোঝার চেষ্টা করবে, ব্যাস অনায়াসে পারবে। দেখো আবার প্রসেসটা দেখো, নাউন ক্লজটাকে কাজে লাগিয়ে কিভাবে এই নখানা বাক্য অতি সহজে কমপ্লেক্সে জয়েন করে ফেলতে পারি। দেখো প্রথম বাক্য কি আছে? হি ইজ এ প্রাউড ম্যান।
সে একটা অহংকারী মানুষ, গর্বিত অহংকারী মানুষ। ইট ইজ নোন টু অল, এটা সবার জানা, এটা সবার জানা। তাহলে প্রথমে এই বাক্যের ভার্বটা দেখো আর এই বাক্যের ভার্বটা দেখো, ইজ নোন আর এখানে আছে ইজ। এই ভার্বটাকে প্রশ্ন করলে তুমি উত্তর পাবে না, কিন্তু এই ভার্বটাকে প্রশ্ন করলে উত্তর পাবে। কেন বলছি দেখো, হি ইজ এ প্রাউড ম্যান, সে একজন অহংকারী মানুষ। ইজ মানে হয়, কে হয়, এখানে কে দিয়ে প্রশ্ন করো তাহলে কি আসছে, উত্তর হি আসছে। হিটা একটা প্রোনাউন, হিটা অবশ্যই ক্লজ নয়। আর আমি বলেছি উত্তরটার মধ্যে অবশ্যই ভার্ব থাকতে হবে, তা না হলে কিন্তু ক্লজ হবে না। ব্যাস, তাহলে উত্তরটা হচ্ছে না। কি হয়, এ প্রাউড ম্যান, এখানেও তো কোনো ভার্ব নেই, তাহলে উত্তরটা কিন্তু আমার কাজে লাগছে না। ব্যাস। আর একটা জিনিস মনে রাখবে, এই বাক্যের ভার্বকে যদি আমি প্রশ্ন করি উত্তর হবে দ্বিতীয় বাক্যটা, আর এই বাক্যের ভার্বকে যদি প্রশ্ন করি উত্তর হবে এই বাক্যটা। এটা খেয়াল রাখলেই হয়। ব্যাস। ইট ইজ নোন টু অল, এটা সবার পরিচিত। কোনটা পরিচিত, কি পরিচিত, যে সে একজন অহংকারী মানুষ। এই পুরোটা আমার উত্তরে আসছে। দেখো তাহলে আমি পেয়ে গেলাম উত্তরটা। এবার উত্তরটা জয়েন করব কিভাবে, দ্যাট দিয়ে। দেখো তাহলে লিখবো কি, ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ এ প্রাউড ম্যান। কত সোজা। নেক্সট বাক্য দেখো, দা সান ডাজ নট সেট অ্যাট অল, সূর্য এখনো পর্যন্ত অস্ত যায়নি। আই বিলিভ সো, আমি এটা বিশ্বাস করি। ব্যাস, অস্ত যায়নি এটা হচ্ছে ভার্ব, কে অস্ত যায়নি, সূর্য। কি অস্ত যায়নি, উত্তর নাই। দেখো এখানে আছে কি, বিলিভ, বিশ্বাস করি। কি বিশ্বাস করি, সূর্য এখনো অস্ত যায়নি, এটা। তাহলে এখানে উত্তর চলে এলো। আবার আমি এটা কি করব, প্রিন্সিপালটা আগে লিখবো, আই বিলিভ, আই বিলিভ। এবারে বলো তো সোটা দিতে পারবো কি না, সোটা দেওয়া যাবে না, সোটার পরিবর্তে লিখবো আমরা দ্যাটটা, দ্যাট। তাহলে আই বিলিভ দ্যাট দা সান, the sun does not set at all. Clear? Next, number 3. He opposed me, সে আমার বিরোধিতা করেছিল। I do not know the reason, আমি তার কারণটা জানি না। Opposed me, এটা ভার্ব। দেখো opposed আছে ভার্ব। কে বিরোধিতা করেছিল, সে। কাকে বিরোধিতা করেছিল, আমাকে। এটা কিন্তু বাক্যের মধ্যে নয় উত্তরটা, এ পাশে উত্তর আসেনি। এবার এই ভার্বটাকে প্রশ্ন করে দেখো, জানি না। জানি না, কি জানি না, যে কেন সে আমাকে বিরোধিতা করেছিল। তাহলে আই ডু নট, আই ডু নট নো। আচ্ছা বলো তো, এই দা রিজন শব্দটা কি লিখতে পারবো না, এর জায়গায় আমরা হোয়াইটাকে নিয়ে আসবো। আই ডু নট নো হোয়াই হি অপোজড মি। আই ডু নট নো হোয়াই হি অপোজড মি, আমি জানি না সে আমাকে কেন বিরোধিতা করেছিল। তার মানে আমি কারণটা জানি না। তাহলে এই শব্দগুলোকে কিন্তু বাদ দিতে হয়। একটা শব্দ আসবে, সেই শব্দটার পরিবর্তে আমি এই শব্দটা বসাবো, তাহলে সেই শব্দটা কিন্তু রাখা যায় না। যেমন ইট বা দিস থাকলে বা সো থাকলে বাদ চলে যাচ্ছে, তেমনি এখানে দা রিজন এর পরিবর্তে আমরা হোয়াইটাকে ব্যবহার করলাম। তাহলে আই ডু নট নো হোয়াই হি অপোজড মি। নেক্সট নাম্বার 4, আই ক্যান নট বি, ইট ক্যান নট বি কিওর্ড, এটা সারানো যাবে না। ইট মাস্ট বি এন্ডিওর্ড, এই বাক্যটা সচরাচর পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে রাখো ভালো করে। যে ইট ক্যান নট বি কিওর্ড, এটা সারিয়ে তোলা যাবে না। ইট মাস্ট বি এন্ডিওর্ড, এটাকে সহ্য করতে হবে। দেখো এর উত্তর কিন্তু ইটের মধ্যে লুকিয়ে আছে, এই দ্বিতীয় ইটটার মধ্যে এটা উত্তরটা আসছে, মানে সাবজেক্ট হিসাবে কিন্তু এই বাক্যটা আসবে। তাহলে সাবজেক্ট হিসাবে বাক্যটা আসার জন্য এটাকে আমরা হোয়াট দিয়ে লিখবো। তাহলে হোয়াট, তার মানে ইটের পরিবর্তে, এই ইটটার পরিবর্তে আমরা হোয়াটটা লিখছি, হোয়াট। আর এখানে ইট আছে, এই ইটটার পরিবর্তেও কিন্তু হোয়াটটা আসছে। হোয়াট ক্যান নট বি কিওর্ড, হোয়াট ক্যান নট বি কিওর্ড। এবারে ইটটার পরিবর্তে আমরা ইটটা বাদ দিয়ে কি লিখবো, মাস্ট বি ই এন ডি ইউ আর ই ডি। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। নেক্সট নাম্বার 5, someone has done it, কেউ একজন এটা করেছিল। ইউ মে বি শিওর অফ ইট, তোমার এটাতে নিশ্চিত হওয়া উচিত। ব্যাস। তাহলে এখানে দেখো বি শিওর, এই অংশটার মধ্যে আমার প্রিন্সিপাল ক্লজটা চলে আসছে, এটা আমি সাবঅর্ডিনেটের জন্য লিখবো। তাহলে কি লিখবো, যে ইউ মে বি শিওর, ইউ মে বি শিওর
that you may be sure that someone has done it. Someone has done it. That's clear. Number 6, you require my help. তুমি আমার সাহায্য চাও। Do not hesitate to tell. বলতে দ্বিধাবোধ করো না। এই যে বাক্যটা আছে এখানে দেখো, ডু নট হেল্প ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, ডু নট হেজিটেট এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। আমি অংশটা লিখবো আগে, তাহলে ডু নট হেজিটেট, ডু নট হেজিটেট। টু টেলটা লিখবো না, এর পরিবর্তে কি লিখবো, ডু নট হেজিটেট, সরি ওই টু টেলটা লিখবো অসমাপিকা ক্রিয়া, ডু নট হেজিটেট টু টেল দ্যাট বসাবো, দ্যাট ইউ রিকোয়ার মাই হেল্প। তুমি যে আমার সাহায্য চাও এটা বলতে দ্বিধাবোধ করো না। নেক্সট, তোমরাও কিন্তু দ্বিধাবোধ করবে না, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কিন্তু প্রবলেমটা বলবে। নাম্বার 7, হি হ্যাজ ইনসাল্টেড মি, সে আমাকে অপমান করেছিল। ইট ইজ এভিডেন্ট, এটা প্রমাণিত। তাহলে এটা বলতে ওই যে অপমান করাটা এটা, তাহলে এর মধ্যে কিন্তু এটা ঢুকে আছে। তাহলে কি করব, সরি এটা নয়, ইট ইজ এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট, লিঙ্কার বসাও, দ্যাট হি হ্যাজ ইনসাল্টেড মি। ঠিক আছে, এটা বা এর উত্তরটা এভাবেও আসতে পারে, দ্যাট হি হ্যাজ ইনসাল্টেড মি ইজ এভিডেন্ট। এটা যদি আমি ইটের জায়গায় সাবজেক্টটাকে ধরি তাও কিন্তু এভাবে উত্তরটা আসতে পারে। নাম্বার 8, হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য তাজমহল? আই ওয়ান্ট টু নো দিস। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ আছে। ব্যাস, তাহলে এখানে দেখো দিসটা আছে, আমি ওই বাক্যটা প্রিন্সিপাল করব, আই ওয়ান্ট টু নো। দিসটা লিখবো না, আই ওয়ান্ট টু নো। এবার দেখো, হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য তাজমহল, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে আর ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ ব্যবহার করবে বা ওয়েদার ব্যবহার করবে, ইফ বা ওয়েদার। এরপর খেয়াল রাখবে সাবজেক্টের পরে ওই অক্সিলারি ভার্বটা দেবে, ওয়েদার ইউ হ্যাভ এভার ভিজিটেড দ্য তাজমহল, ইউ হ্যাভ এভার visited the Taj Mahal. Bas. Next, number 9, last one. The program will start. অনুষ্ঠানটা শুরু হবে। I do not know the time. আমি সময়টা জানি না। ব্যাস, শুরু করো লিখতে যে I do not know। এখানে বুঝতে পারছি দা টাইম আছে, তা টাইমের জন্য আমার কি শব্দটা আছে, WHEN, when। তাহলে I do not know when the program will start, তাহলে দেখলে যে কত সহজ ভাবে নাউন ক্লজকে কাজে লাগিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করে নেওয়া যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু হলেও শিখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লেগেছে না লাগেনি, বুঝতে পেরেছো কি পারোনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।